দেখো, সরল রেখাকে আমি সরল রেখার ইংরেজি স্ট্রেট লাইন মানে সোজা রেখা। আরেকভাবে আমি বললাম সরল রেখার ইংলিশ হচ্ছে সিম্পল লাইন। সিম্পল মানে মানে বাংলা সরল শব্দটা আমরা দুই ভাবে ব্যবহার করি, একটা হচ্ছে সোজা আর আরেকটা হচ্ছে সিম্পল। সোজা পথ মানে এটা একটা সোজা পথ, এবং এটাই সবচেয়ে সহজ এবং সিম্পল পথ। তো আমরা যখন এক্স ওয়াই দিয়ে কোনো একটা সমীকরণ লিখি, এক্স ওয়াই এর সবচেয়ে সরল বা সহজ সমীকরণ, সহজ সমীকরণ কি হবে? যার মধ্যে একবার এক্স থাকবে, তাহলে এক্স এর আগে আমরা যে কোনো একটা কনস্ট্যান্ট দিতে পারি এ। একবারই ওয়াই থাকবে, তার মধ্যে আমরা যে কোনো একটা কনস্ট্যান্ট দিতে পারি বি। আর যে কোনো একটা সিম্পল একটা কনস্ট্যান্ট থাকবে ইকুয়ালস টু 0। এটাকে বলতে পারি আমরা এক্স ওয়াই নিয়ে সবচেয়ে সহজ সমীকরণ, যেখানে এক্সও আছে ওয়াইও আছে, এবং এটা হচ্ছে এক্স ওয়াই এর একঘাত সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে এক্স ওয়াই এর একঘাত সমীকরণ। তোমরা শুনতে পাচ্ছ? কথা কথা বলতেছো না কেউ? তাহলে এক্স ওয়াই এর সবচেয়ে সরল বা সহজ সমীকরণের চেহারা হচ্ছে এরকম। মানে উদাহরণ দিতে পারি এইভাবে যে 2x প্লাস 3y মাইনাস 1 ইকুয়ালস টু 0। অর্থাৎ এখানে এ বি সি এর যে কোনো পছন্দ মতো সংখ্যা মান বসিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি। এই সমীকরণটা একটা সরল রেখা হবে, এটা একটা সরল রেখা হবে। স্যার এটা 3 পয়েন্ট কত? সঞ্চার পথের পরে 3 পয়েন্ট কত এক্স্যাক্টলি বলতে পারবো না। সরল রেখা আমরা শুরু করতেছি, সরল রেখা হলো এক ধরনের সঞ্চার পথ, সঞ্চার পথের পরে এটা। ঠিক আছে, আচ্ছা এখন এই এই সমীকরণটা যে সরল রেখা, কেন এই সমীকরণটা সরল রেখা এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তার আগে আমরা আরেকটা জিনিস একটু বুঝবো। ঢাল বলে একটা জিনিস আছে, ঢাল বা ইংরেজিতে এটাকে বলা হয় স্লোপ। ঢাল জিনিসটা কি? ঢাল জিনিসটা হলো, মনে করো এরকম এক্স ওয়াই সমতল, আমরা অক্ষ আঁকলাম ও এক্স ও ওয়াই, এক্স প্রাইম ওয়াই প্রাইম, এক্স ওয়াই সমতল। এক্স ওয়াই সমতলে দুইটা বিন্দু চিন্তা করলাম। এখন আমরা যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে যাই, তাহলে আমাকে কিছুটা সামনে এবং কিছুটা উপরে যেতে হবে, কিংবা বিন্দুটা যদি নিচে থাকতো তাহলে কিছুটা সামনে কিছুটা নিচে যেতে হতো। তো কোনো বিন্দু থেকে কোনো বিন্দুতে যাওয়ার জন্য আমাদের যতটুকু সামনে যেতে হবে, ধরা যাক এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এখন আমরা যদি এইভাবে একটা ত্রিভুজ কমপ্লিট করি, এভাবে যদি একটা ত্রিভুজ কমপ্লিট করি, তাহলে দেখো এ থেকে বিতে যেতে হলে আমাকে এতটুকু পরিমাণ এক্স অক্ষ বরাবর যেতে হবে। এটাকে আমরা বলি রান, অর্থাৎ কতটুকু সামনে গেলাম।
এটাকে রান বলি, বা এটার পরিমাণটা হচ্ছে x2 মাইনাস x1, কারণ এই এতটুকু হচ্ছে x1, এই এতটুকু হচ্ছে x2। আর এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে হলে আমাকে এতটুকু পরিমাণ উপরে উঠতে হয়, তাহলে এটা হচ্ছে রাইজ, অর্থাৎ কতটুকু উপরে উঠলাম এটাকে আমরা বলি y2 মাইনাস y1। এখন ঢাল বলতে আমরা বুঝি যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যেতে হলে আমরা যেরকম বলি ঢালু পথ, ঢালু পথ মানে হচ্ছে পথটা হয় অনেক উপরে উঠে গেছে অথবা এরকম ভাবেই নিচে নেমে আসছে। অর্থাৎ এই রাইজ যদি যদি রানের সাথে রাইজ থাকে, অর্থাৎ সামনে এগুলে যদি আমাকে উপরে উঠতে হয় বা নিচে নামতে হয়, তাহলেই আমরা পথটাকে ঢালু বলি। অর্থাৎ ঢাল থাকবে কি থাকবে না এটা মূলত ডিপেন্ড করে y2 মাইনাস y1 এর মানের উপর। এখন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যেতে সামনে আমি x2 মাইনাস x1 পরিমাণ আগালে উপরে বা নিচে যদি আমাকে বেশি আগাতে হয় বা কম, মানে বেশি বা কম উঠতে হয়, সেটাই ডিপেন্ড করতেছে যে পথটা বা ওই অতিক্রমণটা কতটুকু ঢালু। অর্থাৎ তোমরা প্রশ্ন করতে পারো যে ঢালকে আমরা ঢালের ডেফিনেশনকে তাই আমরা এইভাবে লিখি, ঢাল ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। অর্থাৎ পার রান মানে একক রানে আমি কতটুকু রাইজ করব, অর্থাৎ একক পরিমাণ অগ্রসর হলে আমি কতটুকু উপরে উঠব বা কতটুকু নিচে নামবো। কারণ ঢালের পরিমাণটা আসলে উপরে ওঠার পরিমাণের সাথে বা নিচে নামার পরিমাণের উপর নির্ভর করছে, তাই ঢালটাকে আমরা উপরে রাখি, মানে এই যে y2 মাইনাস y1টাকে উপরে রাখি। কারণ এটাকে যদি আমরা নিচে নামাতাম, এটাকে যদি আমরা নিচে রাখতাম, তাহলে এইটার সাথে সাথে ঢালের বৃদ্ধি, এটার সাথে সাথে ঢালের হ্রাস, এই ব্যাপারটা থাকতো না। অর্থাৎ এই রাইজ বা মানে কতটুকু উপরে উঠতেছে, অর্থাৎ y অক্ষ বরাবর কতটুকু মানটা বৃদ্ধি পাচ্ছে বা y অক্ষ বরাবর কতটুকু মানটা হ্রাস পাচ্ছে, এইটাই নির্ভর করতেছে এই ঢালের পরিমাণের উপর। আর এই পরিমাণটাকে আমরা আনুপাতিকভাবে প্রকাশ করে আমরা ঢালের আপেক্ষিক পরিমাণটাকে প্রকাশ করি। অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে আমরা এতটুকু অগ্রসর হয়ে এতটুকু অগ্রসর হলাম, কিন্তু এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে আমরা এতটুকু অগ্রসর হলাম। তাহলে এখানে দেখা গেল যে আমরা বেশি পরিমাণ উপরে উঠলাম, তখন আমরা বলি এই বিন্দু থেকে এই বিন্দুতে ঢালটা বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই x2 মাইনাস x1 এর দিয়ে ভাগ না করি তাহলে আমরা এদেরকে তুলনা করতে পারবো না। তো আমরা যেটা বলি সেটা হলো যে ধরো এই একটা একটা রেখা আঁকলাম, এই রেখা এঁকে যদি আমরা এরকম সমান x ব্যবধানের জন্য y ব্যবধান, আবার সমান x ব্যবধানের জন্য y ব্যবধান, আবার সমান x ব্যবধানের জন্য y ব্যবধানগুলা আঁকি, তাহলে দেখো এই রেশিওটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। অর্থাৎ সমান x ব্যবধান দিয়ে y ব্যবধানকে ভাগ করার কারণে যদি y ব্যবধানটা বেশি হয় তাহলেই ঢালটা বেশি হয়, যদি y ব্যবধানটা কম হয় তাহলেই ঢালটা কম হয়। তাহলে এই ঢাল বলতে আমরা বুঝবো যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যেতে আমাদের যতটুকু y ব্যবধান অতিক্রম করি আমরা তা দিয়ে x ব্যবধান অতিক্রমের পরিমাণটাকে ভাগ করলে সেটাকে আমরা ঢাল বলি। এটা হচ্ছে ঢালের ডেফিনেশন। আচ্ছা, এখন দেখো এটাকে আমরা আরেক ভাবেও এক্সপ্লেইন করতে পারি। যেহেতু আমরা অলরেডি ত্রিকোণমিতি জানি, আমরা যদি এই রেখাটাকে এভাবে এক্সটেন্ড করি তাহলে এটা এক্স অক্ষের সাথে একটা পজিটিভ অ্যাঙ্গেল তৈরি করলো, বা যে পরিমাণ পজিটিভ অ্যাঙ্গেল তৈরি করলো সেই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থেটা বলি, তাহলে দেখো এই কোণটাও থেটা হবে। এবং স্পষ্টত tan থিটা ইকুয়ালস টু আমরা y2 মাইনাস y1 বলতে পারবো লম্ব বাই ভূমি হিসাবে। অর্থাৎ y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস y1 ইকুয়ালস টু tan থিটা, যেখানে থেটা হলো AB রেখার সাথে x অক্ষের পজিটিভ কোণ, ধনাত্মক কোণ। অর্থাৎ এবি রেখার সাথে x অক্ষ যে পরিমাণ ধনাত্মক কোণ তৈরি করে সেই কোণের tan হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1।
তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু বরাবর যদি আমরা একটা সরল রেখা আঁকি, তাহলে সেই সরল রেখার ঢাল বলতে আমরা ওই দুই বিন্দুর ওয়াই ব্যবধান এবং এক্স ব্যবধানের পার্থক্য থেকে আমরা বুঝতে পারি। এটা হচ্ছে ঢাল। এখন লক্ষ্য করো, আমরা এটা মনে করো একটা বক্ররেখা, আর এটা হলো একটা সরল রেখা। এখন আমরা করলাম কি, এই বক্ররেখাটার এরকম বক্ররেখার মধ্যে বিভিন্ন অবস্থানে যদি আমরা এরকম ভাবে বক্ররেখার মধ্যে বিভিন্ন অবস্থানে যদি আমরা এভাবে এক্স ব্যবধান এবং ওয়াই ব্যবধান, একই পরিমাণ এক্স ব্যবধান, এটা হচ্ছে ওয়াই ব্যবধান, আবার এখানে 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 এক্স ব্যবধান, ওয়াই ব্যবধান, এক্স ব্যবধান। আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা ক্ষেত্রে এক্স ব্যবধানটাকে সেভ নেওয়ার জন্য। ওয়াই ব্যবধান, দেখো আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই বিন্দুগুলোকে কাছাকাছি নিলে হবে কি, এই পোর্শনটা অলমোস্ট সরল রেখা হবে। এই যে আমরা চাচ্ছি এই পোর্শনটা অলমোস্ট সরল রেখা হোক, এই পোর্শনটা অলমোস্ট সরল রেখা হোক। এখন সরল রেখা হলে দেখো এখানে আমরা যে কয়টা ত্রিভুজ আঁকলাম, কোন ত্রিভুজই দেখতে একরকম না, এক একটা ত্রিভুজ দেখতে এক এক রকম। এই ত্রিভুজটা অর্থাৎ প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স বের করি, তাহলে এটা ভিন্ন ভিন্ন হবে, মানগুলো ভিন্ন ভিন্ন হবে। কারণ এই ত্রিভুজগুলো সদৃশ্য ত্রিভুজ না। কিন্তু আমরা যদি এরকম ত্রিভুজ এই সরল রেখার মধ্যে ড্র করি, ছোট করে আঁকি, বড় করে আঁকি, সব রকম ভাবেই যদি আমরা এই সরল রেখার মধ্যে এরকম ত্রিভুজ আঁকি, তাহলে দেখবো এইটা ডিভাইডেড বাই এটা ডিভাইডেড বাই এটা, এই ত্রিভুজগুলো প্রত্যেকটা ত্রিভুজ হবে সদৃশ্য কোণী। তাহলে সরল রেখার জন্য সকল 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 বিন্দু, সকল সরল রেখার জন্য সকল অবস্থানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কোন একটা নির্দিষ্ট সরল রেখার জন্য সকল অবস্থানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কিন্তু বক্ররেখার জন্য ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা সরল রেখার একটা ডেফিনেশন ধরতে পারি, যে রেখার সকল বিন্দুতে ঢাল সমান, যে রেখার সকল বিন্দুতে, কোন বিন্দুতে ঢাল বলতে আমরা সেই বিন্দু এবং তার নিয়ার বাই বিন্দুতে গেলে ওয়াই ব্যবধান এবং এক্স ব্যবধানের অনুপাতকে আমরা তার ঢাল বলি। তাহলে সকল বিন্দুতে ঢাল সমান তাকে সরলরেখা বলে। ঠিক আছে, তাহলে যে রেখার সকল বিন্দুতে ঢাল সমান তাকে সরলরেখা বলে। এখন আমরা আসি, আর যে রেখার সকল বিন্দুতে ঢাল সমান নয় সেটা হলো বক্ররেখা। তাহলে এখন আমরা আসি, এই যে বলছিলাম এই সমীকরণটা বা এই সমীকরণটা, এরকম একটা সমীকরণ কেন সরল রেখা হবে, এটা আমরা এখন দেখব। যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 আকারের সমীকরণ সর্বদা সরল রেখা নির্দেশ করে। হ্যাঁ, এখন এটাকে কেন, এটা কেন নির্দেশ করবে? তাহলে আমরা যদি এরকম চিন্তা করি যে যেহেতু আমরা বলছি এটা একটা সমীকরণ, যে সমীকরণ এক্স ওয়াই এর বিভিন্ন মানের জন্য সমীকরণটা সিদ্ধ হবে, তাহলে আমরা যদি লিখি যে মনে করি
মনে করি রেখার উপর দুটি বিন্দু x1 y1 এবং x2 y2। আমরা কিন্তু আগেই বলছি যে এই যে সরলরেখা সমীকরণটা আমরা এখানে লিখছি, এই সমীকরণের মধ্যে এক্স ওয়াই তো হলো চলক, আর এ বি সি এগুলা হচ্ছে ধ্রুবক। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, জাস্ট জি স্যার। একটা মিনিট। তাহলে রেখার উপর দুটি বিন্দু x1 y1 x2 y2, তাহলে এই দুটি বিন্দু যদি x1 y1 x2 y2 হয়, তাহলে এই বিন্দুটা এই সমীকরণে বসালে সমীকরণকে স্যাটিসফাই করবে, এটাও স্যাটিসফাই করবে। তাহলে আমরা লিখি a x1 প্লাস b y1 প্লাস c ইকুয়ালস টু 0, আর a x2 প্লাস b y2 প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আমরা এটাকে 1 নাম্বার, এটা 1, এটা 2 দিয়ে আমরা যদি 2 বিয়োগ 1 হতে কি পাই, 2 বিয়োগ 1 হতে পাবো a ইন্টু x2 মাইনাস x1 প্লাস b ইন্টু y2 মাইনাস y1 ইকুয়ালস টু 0, তাই না? এই সি সি কাটা যাবে। তাহলে এখান থেকে আমরা y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইকুয়ালস টু পাবো মাইনাস a বাই b। দেখো যে b ইন্টু y2 মাইনাস ওই পাশে নিলে আমরা y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইকুয়ালস টু a বাই b। তাহলে যদি এই সমীকরণটাকে আমরা নির্দিষ্ট করে ফেলি মানে যদি a b এর মানকে নির্দিষ্ট করে বসাই, তাহলে এক্স ওয়াই এর সকল মানের জন্য, এক্স ওয়াই এর যে কোনো মানের জন্য আমরা এই রকম এক্সপ্রেশনটার মান সবসময় একটা কনস্ট্যান্ট পাচ্ছি। কিন্তু আমরা বলছি যে এই এক্সপ্রেশনটাই হচ্ছে ঢাল, তাহলে আমরা পেলাম যে সুতরাং ঢাল সমান কনস্ট্যান্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রকম সমীকরণের যে কোনো দুইটা বিন্দুতে ঢালের মানের যেহেতু কোনো পরিবর্তন নাই, তাহলে অবশ্যই সমীকরণটি সরল রেখা নির্দেশ করে। বুঝতে পারছো? কোনো প্রশ্ন থাকলে বলো। যে এতক্ষণ পর্যন্ত যা বললাম এর ভিতরে কোনো কিছু না বুঝে থাকলে, প্রশ্ন থাকলে বলো। না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে মুসা তোমার কিছু জিজ্ঞাসা করার থাকলে বলতে পারো। না স্যার, জিজ্ঞেস করার মতো কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এই আকারের যে কোনো সমীকরণই একটা সরল রেখা, এবং আমরা বলবো যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণ মাইনাস a বাই b ঢাল বিশিষ্ট সরল রেখা নির্দেশ করে। ঠিক আছে, মাইনাস a বাই b ঢাল বিশিষ্ট সরল রেখা নির্দেশ করে। এখন এই সমীকরণটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করি। এটাকে আমরা লিখতে পারবো y ইকুয়ালস টু, আমরা যদি ওই পাশে লিখি মাইনাস a বাই b এক্স প্লাস সি বাই বি, সরি প্লাস না, মাইনাস সি বাই বি। তাহলে y ইকুয়ালস টু মাইনাস a বাই b এক্স মাইনাস সি বাই বি। তাহলে এই সমীকরণটার ক্ষেত্রে লক্ষ্য করি আমরা যে আমরা যদি বলি যে x ইকুয়ালস টু 0 হলে, x ইকুয়ালস টু 0 হলে y ইকুয়ালস টু কত হয়? y ইকুয়ালস টু মাইনাস সি বাই বি। অর্থাৎ x ইকুয়ালস টু 0 মানে হচ্ছে আমরা জানি y অক্ষের উপর যে কোনো বিন্দুতে x ইকুয়ালস টু 0। তার মানে একটা সরল রেখা তো অসীম পর্যন্ত বিস্তৃত,
তাহলে সরলরেখা যদি এরকম এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল না হয়, তাহলে সেই সরলরেখা অবশ্যই অক্ষকে ছেদ করবে, এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে ছেদ করবে। ঠিক আছে, এখন ইন জেনারেল আমরা বলতে পারি যে এই সরল রেখাটা এক্স ইকুয়ালস টু 0 হলে যেহেতু ওয়াই ইকুয়ালস টু মাইনাস সি বাই বি, তাহলে ধরি আমাদের সরল রেখাটা যদি এরকম হয়ে থাকে, তাহলে এই বিন্দুটাকে আমরা বলতে পারবো মাইনাস সি বাই বি, এই বিন্দুটাকে মাইনাস সি বাই বি। এখন আমরা একটা কাজ করব, এই জিনিসটাকে আমরা একসাথে যদি মনে করি এম, যেটা ঢাল, আর এই সম্পূর্ণটাকে যদি আমরা একসাথে সি মনে করি, আসলে এইখানে সি মিলে যাচ্ছে যদিও, কিন্তু আমরা এই সি আর এই সি কিন্তু এক না, এই সবটা মিলে যদি সি বলি, তাহলে সরলরেখা সমীকরণের এই রূপটা পাই। এটা সরলরেখা সমীকরণের একটা আদর্শ রূপ, একটা সাধারণ রূপ, যে y ইকুয়ালস টু mx প্লাস সি। অর্থাৎ এটাতে আমাদের একটা সুবিধা আছে, যে যদি সমীকরণটাকে আমরা এইভাবে লিখি, তাহলে সমীকরণের মধ্যে আমার তিনটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে। মনে হয় যেন তিনটা জিনিসের মান ঠিক করলে সরলরেখাটা নির্দিষ্ট হয়, কিন্তু আসলে তিনটা জিনিসের মান ঠিক করতে হয় না। একটা সরলরেখাকে নির্দিষ্ট করতে হলে আমরা যদি এরকম ভাবে লিখি যে y ইকুয়ালস টু mx প্লাস সি, অর্থাৎ একটা সরলরেখার ঢাল এবং সরলরেখাটা y অক্ষকে কোথায় ছেদ করলো সেটা যদি আমরা জানতে পারি, তাহলেই আমরা সরলরেখাটাকে বের করতে পারি। তো এই হচ্ছে সরলরেখার সমীকরণের সবচেয়ে সিম্পল, মানে আদর্শ রূপের মধ্যে এটা একটা সবচেয়ে সহজ রূপ হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস সি। এর মধ্যে সরলরেখার প্রধান দুইটা উপাদান আছে, একটা হচ্ছে ঢাল সমান এম, আর y ছেদক অংশ, y ছেদক বিন্দু, y ছেদক অংশ, y ছেদক অংশ সমান হচ্ছে সি। এটা নেগেটিভ হলে বুঝতে হবে যে এই জিনিসটা নিচের দিকে কোথাও ছেদ করবে, আর এটা পজিটিভ হলে বুঝতে হবে উপরের দিকে কোথাও ছেদ করবে। তাহলে এভাবে করে আমরা একটা সরল রেখার সমীকরণ রেখার ঢাল এবং y ছেদক অংশ দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন আমরা বলছি যে একটা সরল রেখার নির্দিষ্টকরণ, সরল রেখাকে নির্দিষ্টকরণ। সরল রেখাকে নির্দিষ্টকরণ, সরল রেখাকে আমরা কিভাবে নির্দিষ্ট করতে পারি? এক নাম্বার শর্ত হচ্ছে দুটি বিন্দুকে নির্দিষ্ট করা, দুটি বিন্দু নির্দিষ্ট করা। ঠিক আছে, এটা হচ্ছে এক নাম্বার শর্ত। তাহলে দুটি বিন্দু নির্দিষ্ট করে যদি আমাকে সরল রেখার সমীকরণ বের করতে হয়, এটা আমরা এক নাম্বার বললাম, নাম্বার ওয়ান, দুটি বিন্দু নির্দিষ্ট করা। তাহলে মনে করো কোন একটা সরল রেখার উপর দুটি বিন্দু a x1 y1, b x2 y2 জানা আছে, তাহলে সরল রেখার সমীকরণ কি হবে? সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন এটা কিভাবে করব আমরা? ধরি সরল রেখাটা এরকম, সরল রেখাটা যদি এরকম হয়, এটা হলো আমার অক্ষ, তাহলে দুইটা বিন্দু যদি এরকম নির্দিষ্ট হয়, ধরি আমাদের এটা হচ্ছে এ বিন্দু x1 y1 আর বি বিন্দু x2 y2, তাহলে সরল রেখার উপর যে কোনো বিন্দু যদি আমি pxy মনে করি, যেটা সঞ্চার পথের সমীকরণ বের করার ক্ষেত্রে আমরা কাজে লাগাইছিলাম, যে সরল রেখার উপর যে কোনো বিন্দু pxy যদি আমরা ধরি, তাহলে pxy বিন্দুটার জন্য যে শর্ত প্রযোজ্য, এবং সে শর্তটা যদি সরল রেখার উপরে বিন্দুটার যে কোনো অবস্থানের জন্য সত্য হয়, তাহলে ওই সমীকরণটাকেই আমরা বলবো সরল রেখাটির সমীকরণ। তাহলে দেখো আমরা এখানে এরকম ভাবে যদি দুইটা ত্রিভুজ আঁকি, এভাবে যদি দুইটা ত্রিভুজ চিন্তা করি,
তাহলে লক্ষ্য করো যে এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশ্যকোণী হবে। তাহলে সদৃশ্যকোণী হলে আমরা এরকম লিখতে পারবো যে এই দুই বিন্দুর ঢাল অর্থাৎ এই রেখা ডিভাইডেড বাই এই রেখা ইকুয়ালস টু এই রেখা ডিভাইডেড বাই এই রেখা, দ্যাট ইজ আমরা লিখতে পারবো y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। অর্থাৎ যদি দুইটা নির্দিষ্ট বিন্দু জানা থাকে তাহলে যে কোনো একটা বিন্দুর সাথে সরল রেখার উপরকার যে কোনো বিন্দুর ঢাল, এটাকে আমরা এভাবেও লিখতে পারতাম যে y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2 ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। কারণ সরলরেখার উপর দুইটা ফিক্সড বিন্দু দেওয়া আছে, তাহলে এই ফিক্সড দুইটা বিন্দু দিয়ে আমরা সরলরেখার যে ঢাল পাবো সেই ঢালটা সরলরেখার ভেরিয়েবল পয়েন্টের সাথে এই বিন্দুর ঢালের সমান হবে। অর্থাৎ এই বিন্দুর সাথে এই বিন্দুর ঢাল যা, এই বিন্দুর সাথে এই বিন্দুর ঢাল তা, আবার এই বিন্দুর সাথে এই বিন্দুর ঢাল, অর্থাৎ সরলরেখার উপর যে কোনো বিন্দুতেই ওই বিন্দুর সাথে এই বিন্দুর ঢাল হিসাব করলে ঢালের মানটা সেম হবে। তাহলে এই শর্তটা দিয়ে আমরা এইভাবে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারি। এখন দেখো আমরা এটা একটু চেক করি যে ধরা যাক a 2 4 আর b মাইনাস 9 7 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিখব y মাইনাস y1 that is 4 divided by x minus x1 equals to y1 minus y2 7 minus 4 divided by minus 9 minus 2 minus 9 minus 2। তাহলে এটাকে আমরা সরল করতে পারি y minus 4 divided by x minus 2 equals to 7 minus 4 হচ্ছে 3 আর এটা হচ্ছে minus 11। তাহলে এখান থেকে minus 11y plus 44 equals to 3x minus 6. Therefore, 3x plus 11y, 3x plus 11y minus 50 equals to 0. এই হলো সরলরেখা সমীকরণ। তাহলে এটা কি করলাম আমরা, xy যে কোনো বিন্দু xy এর সাথে এই বিন্দুর ঢালকে ab এর ঢালের সাথে ইকুয়েট করে সমীকরণ বের করলাম। এখন দেখি আমরা যদি b বিন্দু দিয়ে করি তাহলে ফলাফল কি আসে। এটা হবে y minus 7 divided by x plus 9 y minus y1 x minus y minus y2 x minus x2 equals to y2 minus y1। আমরা কিন্তু y1 minus y2 লিখতে পারি, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু কন্ডিশন হচ্ছে y1 minus y2 লিখলে x1 minus x2 লিখতে হবে, অথবা y2 minus y1 লিখলে x2 minus x1, মানে এই বিন্দু থেকে এই বিন্দু অথবা এই বিন্দু থেকে এই বিন্দু বিয়োগ করতে হবে। ভুজ এবং কোটি উভয়ের ক্ষেত্রে সেম অর্ডার মেনটেন করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো 7 minus 4 divided by minus 9 minus 2। স্যার জি বলো। স্যার আমরা তো স্যার y minus y1 by y1 minus y2 equals to x minus x1 divided by x1 হ্যাঁ minus ওটাও লিখতে x2 পারি, ওটাও লিখতে পারি, কিন্তু আমি এই ফর্মটাকে প্রেফারেবল মনে করি। মানে আমি ফর্মটা কিভাবে লিখছি, আমি লিখছি এইভাবে যে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 যদি তুমি লিখো, এটার মানে হচ্ছে যে কোনো ভেরিয়েবল পয়েন্টের সাথে একটা স্থির বিন্দুর ঢাল। তাহলে এটাকে আমরা বলতেছি ভেরিয়েবল ঢাল। এটা হলো ভেরিয়েবল ঢাল, মানে যদি ঢালটা ভ্যারি করতো তাহলে ঢালটাকে আমরা এইভাবে লিখবো। কারণ যদি জিনিসটা রেখা না হয়, সরল রেখা না হয়, তাহলেও আমরা এই ঢালটা লিখতে পারবো যে কোনো বিন্দুর সাথে একটা বিন্দুর ঢাল ইকুয়ালস টু কনস্ট্যান্ট ঢাল, দ্যাট ইজ y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এখন এটাকে এখানে এনেও লেখা যায়, কিন্তু এটাকে আমি প্রেফারেবল ফর্ম মনে করি। আমার কাছে 10 মিনিট ক্লাস নিব। যেটা বলতেছিলাম যে তোমার প্রশ্ন ছিল যে তোমাদের বইতে সম্ভবত এরকম একটা ফর্মুলা দেওয়া আছে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়ালস টু, মানে দেখো এটাকে এখানে আনলে এটাকে এখানে আনলেই তোমার বইয়ের ফর্মটা, তুমি যে ফর্মটা বলছো সেই ফর্মটা পাওয়া যায়। মানে এখানে পক্ষান্তর করলে, মানে ক্রস চেঞ্জ যদি করি, ঠিক আছে, তাহলে কিন্তু ওই ফর্মটা হয়। কিন্তু আমি ওই ফর্মের মধ্যে
একটা মুখস্থ করার ব্যাপার দেখতে পাই। মানে আমি এখানে যেটা লিখতেছি এটা হচ্ছে ঢাল ইকুয়ালস টু ঢাল, বুঝছো? যে কোনো একটা বক্ররেখাও যদি তুমি চিন্তা করো, তাহলে বক্ররেখার যে কোনো বিন্দুর জন্য একটা ঢাল থাকবে, যে কোনো বিন্দুর জন্য একটা ঢাল থাকবে, যে কোনো বিন্দুর জন্য একটা ঢাল থাকবে। তাহলে আমরা এইটাকে যদি বলি যে এটা হলো যে কোনো বিন্দুর সাথে একটা স্থির বিন্দুর ঢাল, বক্ররেখার ক্ষেত্রে যা হবে যে কোনো বিন্দুর সাথে অপর কোনো স্থির বিন্দুর ঢাল বক্ররেখার ক্ষেত্রে তা হয় না, ঠিক আছে? কিংবা যে কোনো বিন্দুর সাথে এই বিন্দুর ঢাল বক্ররেখার ক্ষেত্রে যা হয়, এই বিন্দুর সাথে অপর যে কোনো বিন্দুর ঢাল বক্ররেখার ক্ষেত্রে তা হয় না। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সরল রেখার ক্ষেত্রে যেটা হয়, যে কোনো বিন্দুর সাথে একটা স্থির বিন্দুর ঢাল যা হয় তা অপর দুইটা স্থির বিন্দুর ঢালের সমান হয়। তাহলে আমার এখানে লেখার যেই যেই কনসেপ্টে আমি জিনিসটাকে লিখতেছি সেটা হচ্ছে সরল রেখার মূল কথাটা হচ্ছে ঢাল সমান কনস্ট্যান্ট, ঠিক না? কাজে এই থিম থেকে আমি এই কোয়েশনটাকে মানে একটা বেটার ফর্ম অফ রাইটিং মনে করি আর কি। এটাকে আমার কাছে বেটার ফর্ম মনে হয় যে যে কোনো বিন্দুর সাথে একটা প্রদত্ত বিন্দুর ঢাল ইকুয়ালস টু প্রদত্ত দুইটা বিন্দুর ঢাল। এবং এতে করে দেখবা যে তোমার ক্যালকুলেশনটাও সহজ হয়। আদারওয়াইজ হয় কি, এখানে যদি তুমি এই ফর্মটা লিখো, ধরো এই দুইটা বিন্দুর জন্য যদি আমি ওই ফর্মে লিখি, আমরা লিখতে হবে y মাইনাস x minus x1 divided by x1 minus x2 equals to y minus y1 divided by y1 minus y2, তাই না? এটা বলছো তো তুমি ফর্মটা, সরলরেখার ঢালের সমীকরণ যে x minus x1 divided by x1 minus x2, that is 4 minus minus 2 মানে হচ্ছে 9 equals to y minus y1 y minus y1 y minus y1 y minus y1, that is y minus 4 divided by y1 minus y2, ঠিক আছে? y1 minus y2, হ্যাঁ ঠিক আছে। y1 হচ্ছে 4 আর y2 হচ্ছে minus 7। তো এটাও এই সরলরেখার সমীকরণ হতে পারে, কিন্তু এখানে দেখো এই x x গুণ করতে হচ্ছে, দুই পাশে xy থাকতেছে, xy কে এক পাশে আনতে হচ্ছে। যাই হোক, এটাকে আমরা ইগনোরেবল মনে করতে পারি, কিন্তু আমার কাছে কনসেপচুয়ালি এটাও কারেক্ট, কিন্তু আমার কাছে কনসেপচুয়ালি মনে হয় এটা মানে এটাকে আমরা বুঝে বুঝে লেখা মনে হয় আর কি। আর এটা হলো আমাকে মুখস্থ লিখতে হয়, এখানে আমি মুখস্থ করি না, এটা আমি বুঝে বুঝে লিখি, ঠিক আছে? এখন দেখো আমি বুঝে বুঝে যে লিখলাম, আমি ইকুয়েশনটা দুই ফর্মে লিখলাম। একটা হচ্ছে ভ্যারিয়েবল বিন্দুর সাথে এই বিন্দুর ঢালকে দুই বিন্দুর ঢালের সাথে ইকুয়েট করে একটা লিখলাম, আবার ভ্যারিয়েবল বিন্দুর সাথে এই বিন্দুর ঢালকে দুই বিন্দুর ঢালের সাথে ইকুয়েট করে আরেকটা লিখলাম। এখন আমরা দেখি ইকুয়েশন দুটো সেম আসে কিনা, এটা জাস্ট একটা অবজারভেশন আর কি। যে -11y plus 77 equals to 3x minus 27, 3x plus 27। তাহলে দেখো ওই যে 3x plus 11y, 77 ওই পাশে গেলে -50 equals to 0, যে এটাও ইকুয়েশন যা আসছে এটাও সেই একই ইকুয়েশন আসছে। অর্থাৎ যদি সরলরেখার উপর দুইটা বিন্দু জানা থাকে তাহলে আমরা একটা সরলরেখা সমীকরণকে বের করতে পারবো। এই যে একটা জিনিস আমরা আজকে শিখলাম যে সরলরেখার উপর সরলরেখার উপর যদি দুটি বিন্দু জানা থাকে, দুটি বিন্দু জানা থাকলে সরলরেখার সমীকরণ বের করা যাবে। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের কনক্লুসিভ লার্নিং এইড। এটাতে আমরা কনক্লুড করলাম আজকের ক্লাসে আমরা যা শিখলাম, তাতে পরবর্তীতে বিভিন্ন শর্তে আমরা সরলরেখার সমীকরণ বের করব। বিভিন্ন শর্তে আরো বিভিন্ন শর্তে আমরা সরলরেখার সমীকরণ বের করব, এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটাই যথেষ্ট। বুঝতে পারছো? বিভিন্ন শর্তে সরলরেখার সমীকরণ।
সমীকরণ। আমি জাস্ট একটা আজকে দেখাবো, বাকিগুলো নিয়ে কালকে আগামী ক্লাসে আমরা আলোচনা করে বিভিন্ন শর্তে সরলরেখা সমীকরণ। যেমন একটা জিনিস দেখাই, যেমন বলা হলো যে একটা সরলরেখার এক্স ছেদক হচ্ছে এ আর ওয়াই ছেদক হচ্ছে সমান বি। অর্থাৎ একটা সরলরেখা এক্স অক্ষকে এ বিন্দুতে এই এ পরিমাণ অংশ কাটে আর ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ কাটে, তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হবে? আচ্ছা, যদি বলা হয় এ পরিমাণ অংশ কাটে, তাহলে এই বিন্দুটাকে আমরা বলতে পারবো এ জিরো, আর এই বিন্দুটাকে আমরা বলতে পারবো জিরো বি। তাহলে আমরা সরলরেখার উপর কিন্তু দুইটা বিন্দু পেয়ে গেলাম। মানে যদিও শর্তটা ভিন্ন রকম ভাবে বলা হয়েছে, কিন্তু এই বলা থেকে কিন্তু আমরা সরলরেখার উপর দুইটা বিন্দু জেনে ফেললাম। এখন যদি সরলরেখার উপর যে কোনো বিন্দু পি এক্স ওয়াই বলি, তাহলে ওই যে আগের জানা শর্ত অনুযায়ী আমি সরলরেখাটার সমীকরণ বের করতে পারবো এরকম ভাবে, এক্স ওয়াই এর সাথে এই এ বিন্দুর ঢাল, আর এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এক্স ওয়াই এর সাথে এ বিন্দুর ঢাল হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জিরো ইকুয়ালস টু, এখন এবি রেখার ঢাল হবে হচ্ছে বি মাইনাস জিরো ডিভাইডেড বাই জিরো মাইনাস এ। অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করবো, বি মাইনাস জিরো ডিভাইড বাই জিরো মাইনাস এ। এখন দেখো সমীকরণটা কি আসে। সমীকরণটা আসে এটা হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জিরো ইকুয়ালস টু, তারপরে এই দু বিন্দু ঢাল বি মাইনাস জিরো ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান মাইনাস এক্স টু। হ্যাঁ ঠিক আছে। এখন এটাকে আমরা, আচ্ছা আমরা কি ভুল করলাম, এ জিরো বিন্দু, এটা হচ্ছে জিরো বি। তাহলে আমরা এ বিন্দুর সাথে ঢাল, এখানে ভুল লিখছি, মানে এক্স দিয়ে লিখবো না, এই জন্য বলতেছি ভুল হয়েছে এখানে। এখানে কি হবে, প্রথম আমরা এ বিন্দুর সাথে ঢাল হচ্ছে ওয়াই মাইনাস জিরো ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু, এখন আমরা আবার এই দুই বিন্দুর ঢাল হচ্ছে বি মাইনাস জিরো ডিভাইডেড বাই জিরো মাইনাস এ। ঠিক আছে, তাহলে এখন এটা আড়াআড়ি গুণ করে ফেলবো, মাইনাস এ ওয়াই, এখানে গুণ করলে হবে মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু বি এক্স মাইনাস এ বি। তাহলে এখন এটা হয়ে গেল bx প্লাস ay ইকুয়ালস টু ab। এখন যদি আমরা ab দিয়ে ভাগ করি, তাহলে দেখো এটা হয়ে যাবে x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। অর্থাৎ একটা সরলরেখা x অক্ষ থেকে a পরিমাণ, y অক্ষ থেকে b পরিমাণ অংশ কাটলে সেই সরলরেখার সমীকরণটা আমরা সরাসরি এটা লিখতে পারবো। এটা আমাদের একটা ওয়ান অফ দা আইডিয়াল ফর্মস, সরলরেখা সমীকরণের কতগুলো আদর্শ ফর্মের মধ্যে এটা একটা ফর্ম। এই ফর্মটা আমরা লিখতে পারবো, কিন্তু এটাকে আমরা ডিরাইভ করলাম কিন্তু সরলরেখার উপর দুটি বিন্দু জানা থাকলে সমীকরণ বের করার পদ্ধতি থেকে। ঠিক আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে সরলরেখার সমীকরণ, বিভিন্ন শর্তে সরলরেখার সমীকরণের আরো কিছু নিয়ম দেখব। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আগের ক্লাসটার সাথে এটা অ্যাড করে আমি ভিডিওটা আপলোড করব, আমার একটু সময় লাগবে। হ্যাঁ, তোমরা সন্ধ্যাবেলা লেকচারটা দেখতে পাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।